কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য কৃষি ও মৎস্য চাষের বিকাশের সঙ্গে সঙ্গে জলাশয় ভরাট বন্ধ করা। এই সংস্থার প্রধান শ্রী সৌমেন দে যথেষ্ট প্রতিকূলতার মধ্যেই এই সংস্থার কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ, পরিবেশবিদ ও কৃষি বিজ্ঞানের সঙ্গে যুক্ত অনেকেই। বক্তাদের কথা থেকে উঠে এসেছে যে ভারতবর্ষ সনাতন কৃষি প্রধান দেশ। এই দেশকে প্রকৃতি প্রচুর কৃষিজ দ্রব্য দিয়েছে, তার সদ্ব্যবহার করতে হবে। এই মুহূর্তে বাংলা তথা ভারতীয় কৃষি ব্যবস্থার কয়েকটি সংকোচের মুখে দাঁড়িয়ে আছে। তার মধ্যে অন্যতম হলো জলাশয় বন্ধ করে সেখানে বহুতল তৈরি করা হচ্ছে। নতুন প্রজন্ম কৃষিকাজ না করে নাগরিক জীবন বেছে নেওয়া, কৃষিতে আধুনিক প্রযুক্তি সেভাবে না আনতে পারা। এখানেই তারা বলেন সরকারি সাহায্য ছাড়া কৃষির বিকাশ সম্ভব নয়। কৃষির বিকাশ নিয়ে আমাদের বিভিন্ন প্রকল্প আছে, সেই প্রকল্পকে কাজে লাগাতে গেলে সরকারের সহযোগিতা দরকার। তাই সরকারকেও এগিয়ে আসতে হবে। তারা বলেন যেমন মাছ চাষকে শুধু একজন মৎস্যজীবীর ওপর না ছেড়ে দিয়ে তাকে বিভিন্ন পঞ্চায়েত, ব্লক বা জেলা পরিষদের অধীনে এনে তাদের ট্রেনিং দিয়ে নতুন উন্নত মৎস্য চাষ শুরু হোক। এই সমস্ত সম্মেলনটির আয়োজন করেছিলেন তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র। সংস্থার সাথে যারা যুক্ত ছিল, আমরা এটাকে তাদের জন্যই এখন প্রথম রেখেছি। যারা যুক্ত আছে 10,000, যখন আমরা 10,000টাকে টোটালটাকে আমরা অর্থনৈতিক সহযোগিতা আনতে পারবো, তখন আমরা 10,000 একদম ব্যক্তির কথা ভাববো। 1% নতুনভাবে কোনো কিছু জায়গা নেই। আমাদের একটা যোজনা ছিল, যখন এটা শুরু ছিল দেখা যাবে 4,000 ছিল, পরবর্তী হলে 5,000 হয়েছে, 6,000 হয়েছে। যেমন এই যে আমরা বললাম যে মার্চ থেকে শুরু করেছি, সেপ্টেম্বর পর্যন্ত আমরা এটা কভার করবো। তাদের কথা বলবো অ্যাক্টিভভাবে যারা আছে, অর্থাৎ 10,000-এর মধ্যে সবাই তো আর পূর্ণভাবে সময় দিতে পারছে না। যারা পূর্ণভাবে সময় দিচ্ছে এবং যাদের জন্য করা উচিত আমরা সেটাই করবো। তার পরবর্তীকালে কোনটা রাখবো, যেটা ফেজটা একটা করে থাকবে সেইটা, তারপরে আমরা নতুনের কথা বলবো। এই যে 10,000 মানুষকে আপনারা সাহায্য করছেন, একটা ধরুন গ্রামের একজন যিনি মৎস্য চাষ করেন, ছোট পুকুর আছে বা মাছ ধরে তাদের জীবনযাপন চলে, এরকম একটা মানুষ এত সাথে কিছু বোঝে না, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে বা তারা কি উপকারটা পাবে আপনাদের কাছ থেকে? যদি তারা যোগাযোগ রাখে আমাদের সাথে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অফিস আছে, তাদের যাদের ইচ্ছা থাকবে যে হ্যাঁ আমি কিছু সহযোগিতা পেলে বা সহযোগিতা কিভাবে পাওয়া যায়, দুরকম হবে। একটা হচ্ছে ডাইরেক্ট সহযোগিতা, একটা ইনডাইরেক্ট সহযোগিতা। ইনডাইরেক্ট সহযোগিতা কোনটা, যেটা তার নলেজে নেই। বিভিন্নভাবে যে মৎস্য, যদি আমরা ব্লক লেভেল ধরি, মৎস্য কর্মাধ্যক্ষ আছে বা জেলা পরিষদেও মৎস্য কর্মাধ্যক্ষ আছে, তো তাদের মাধ্যমে কখন মৎস্যর কি স্কিম আসছে বা তাদের জন্য কি ফেসিলিটি আছে, সেটার ক্ষেত্রে আমরা তাদেরকে, এটাকে আমরা ইনডাইরেক্ট, আমাদের নয় কিন্তু আমরা তাকে এই সিস্টেমে নিয়ে আসতে পারলাম যে আপনি এই কার্ডটা করুন, এই কার্ডটা করতে এই কাগজগুলো আছে, ঠিক আছে, আপনি আমাদের কাছে দিয়ে যান, আমরা দেখবো প্রসেসিং করে দেবো, আপনাকে ফর্ম ফিল আপ করে রেডি করে দেবো, আপনি এরপরে কার্ডটা পেলে সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে আপনি পেতে পারেন, আমরা এটা করি। আর একটা হচ্ছে যদি কেউ আসে তাদেরকে মাছ চাষে কীভাবে চাষ করবে, কি প্রসেসিং, যেমন সরকার কী করছে বিভিন্ন যোজনা রেখেছে এগ্রিকালচারের উপর, তেমনিভাবে ফিশারির উপর রেখেছে, তো সেইগুলোর সাথে কীভাবে আমরা তাদেরকে প্যাচিং করতে পারবো, ম্যাচিং করতে পারবো, সেটা আমাদের লক্ষ্য থাকে। দাদা, আমরা একটা জিনিস জানি যে খাবার মাছের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে রঙিন যে মাছ, যেগুলো মূলত অর্নামেন্টাল ফিশ বা যেগুলো, সেগুলোর এখন প্রচুর চাহিদা বেড়েছে। আমরা জানি যে আমাদের সারা ভারতবর্ষে চেন্নাই, দিল্লি এবং কলকাতা থেকে বাকি সমস্ত জায়গাতে মাছ যায়। তো সেক্ষেত্রে যারা এই রঙিন মাছের চাষ করবে, আপনারা কি চিন্তা ভাবনা করছেন তাদের জন্য? দেখুন, আমরা এখনো পর্যন্ত রঙিন মাছের দিকে যাইনি, তার কারণ ওই জগৎটা আলাদা। ওটা কারা করবে, যার কাছে অর্থনৈতিক স্বচ্ছতা আছে। আগে মানুষ চেষ্টা করে দুটো মুখ দিয়ে খাবো পেটের জন্য, আমরা সেটার দিকে টার্গেট রেখেছি। আর ওটা হচ্ছে ওয়ান টাইপ অফ, এটা অন্যভাবে নেবেন, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফ্যাসিলিটেশন। যেমন আমার আগে প্রথম চেষ্টা করে একটা জায়গায় দুটো শার্ট হবে, আমি যখন অর্থনৈতিক স্বাবলম্বী হবো তখন চেষ্টা করবো 5 টাকা করে শার্ট হবে, আরও অর্থনৈতিক স্বাবলম্বী তখন চেষ্টা করবো 500 টাকা জায়গায় 1000 টাকা করে শার্ট কিনবো। তেমনিভাবে যেটা এই যে অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে যেটা হয়েছে, দেখা যায় একটা গ্রামে যদি আমরা বলি, দেখা যায় একজনের বাড়িতে ছিল, কোনো গ্রামে ছিলই না, সেটা দেখা যায় কি আজকে কারো না কারো পয়সা হয়েছে, তারটা তো অনেক বড় অ্যাকোয়ারিয়ামটা থেকে ছোট করার চেষ্টা করছে। এটা যে সিস্টেমে যায় ওই সিস্টেমের সাথে আমাদের সিস্টেমটা আলাদা। সেক্রেটারি তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্পকেন্দ্র, আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সংস্থার পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করার জন্য, এবং সেখানে আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা এই যে আহ্বান জানিয়েছি এটা দুটো পার্টের জন্য মূলত। একটা পার্ট হচ্ছে ভারত সরকারের NSDC-র মাধ্যমে প্রত্যেক মাসে যে একটা ব্যাচ ট্রেনিং হয় দিল্লিতে, যেখানে প্রত্যেক ব্যাচে 20 জন করে নিয়ে ট্রেনিংটা হয়। তো সেখানে গত এপ্রিল মাসের 22 তারিখ থেকে একটা ব্যাচ হয়েছিল, যেটা 17 মে পর্যন্ত চলেছিল।
সেখানে আমাদের সংস্থার পক্ষ থেকে 20 জনের মধ্যে থেকে 10 জন আমাদের সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। এবং পরে আরেকটি ব্যাচ হয়েছিল, যেটা 2রা জুন থেকে শুরু হয়েছিল এবং 28শে জুন পর্যন্ত হয়েছে। সেখানেও আমাদের সংস্থার পক্ষ থেকে 20 জনের মধ্যে 7 জন প্রতিনিধিত্ব করেছিলেন। এবং সেখানে তারা এই ট্রেনিং করার ফলে সংস্থার পক্ষ থেকে অনেক উপকার হবে এবং যারা ট্রেনিং করে এলেন তাদের তো ব্যক্তিগতভাবে উপকার হবেই হবে। এবং এর ফলে কি হবে, যে ভারত সরকারের যে মৎস্য যোজনা আছে PMMSY, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারেরও যে মৎস্য বিভাগ আছে, সেখান থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে সংস্থার পক্ষ থেকে উপকৃত হতে পারবো। এই ম্যাটারটা জানানো ছিল। আর একটা ম্যাটার ছিল যেটা, সেটা হচ্ছে আমাদের সংস্থার সাথে যে 10,000 কর্মী যুক্ত আছে দীর্ঘ কয়েক বছর ধরে, তারা যে একটা পাকাপাকিভাবে একটা চেয়েছিল তাদের পক্ষ থেকে, বা আমাদেরও যেটা লক্ষ্য, যারা আমরা আপার লেভেলে আছি, শুধু আমি একা নয়, আমাদের সংস্থার ন্যাক আছে, ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আছে, অ্যাডভাইজারি কমিটি আছে, গভর্নিং বডি আছে, এবং নর্থ জোন 1, নর্থ জোন 2, ইস্ট জোন, ওয়েস্ট জোন, সাউথ জোন কমিটি আছে, প্রত্যেক জেলার কাজের এগিয়ে নিয়ে যাওয়ার ওয়ার্কিং টিম আছে। আমরা সবসময় চেষ্টা করি যে কত তাড়াতাড়ি এবং কত ভালোভাবে আমরা আমাদের যে যুক্ত আছে 10,000 কর্মী, তাদের মধ্যে বেশি থেকে বেশিরভাগ মানুষকে বা বেশি থেকে বেশিরভাগ কর্মীকে আমরা অর্থনৈতিক যে স্বচ্ছতা এনে দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করেছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2024-এর মার্চ মাস থেকে কিন্তু অর্থনৈতিক স্বচ্ছতা এনে দিতে পেরেছি পূর্ণভাবে। এবং আমাদের যেটা লক্ষ্য আছে বা টার্গেট আছে, যেটাই বলি না কেন, 2024-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের সংস্থার সাথে যারা যুক্ত আছেন অ্যাক্টিভভাবে, তাদেরকে 100% কিন্তু সেই অর্থনৈতিক সহযোগিতা জায়গাটা পৌঁছে দেওয়ার লক্ষ্য। এই দুটো টপিক্সের উপরে আমাদের আজকে মূলত এই কনফারেন্সটা ছিল। বা হুগলির বা মেদিনীপুরের দিকে বিভিন্ন গ্রামগুলো ঘুরে দেখেন, আপনি ওখানে দেখতে পাবেন একটা পুকুর ছিল, সেখানে কিছু খাবার মাছ চাষ হতো, বা পুকুরে ন্যাচারালি যেরকম মাছ থাকে সেরকম থাকতো। সেই জায়গাটাকে পরিষ্কার করে সেখানে বিভিন্ন রকম কাপ চাষ করা হয়েছে, যেটা খুব সহজেই নাকি খুব কম খরচায় চাষ করা যায়, এবং সেখান থেকে কিন্তু ভালো তারা প্রফিট পাচ্ছে। এটা আমরা ঘুরে দেখেছি, যেটা আমি আপনাকে বলবো, আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। আমি যদি হাওড়ার কিছু জায়গা বলি, আপনি যদি সিটিআই এরিয়াতে বলেন, ওখানে প্রচুর পরিমাণে মাছ আসে এবং সেগুলো আশেপাশের এরিয়া থেকে। এই জিনিসটা কেন এখন মানুষ আমাদের মানে আমরা যেটা দেখেছি আর কি, অনেক মানুষই আছে খাবার মাছ ছেড়ে দিয়ে রঙিন মাছ চাষ করছে। আবার অনেক মানুষকে আমরা দেখা গেছে মেদিনীপুরের দিকে গিয়ে অন্য সমস্ত মাছ ছেড়ে দিয়ে চিংড়ি মাছের চাষ করছে। এই যে একটা ব্যাপার, মানে আপনারা যে কনসেপ্টটা করছেন তার সাথে সাথে যে এক্সট্রা তাদের যে প্রফিট বা তারা একটা স্থানে পৌঁছাবে, এরকম কি চিন্তা ভাবনা আপনারা? এই চিন্তা ভাবনা আমরা এখনো পর্যন্ত রাখিনি। এটা আমরা আপকামিং রাখবো 2025-এর, মানে 2024-এর পর 25 থেকে আমরা রাখবো। তারপর আমরা একটা সিস্টেমে চলছি, যে সিস্টেমে কিন্তু এই মাছের ট্রেনিং বা এই মাছের এটা কিন্তু প্যাচ আপ সরকারের সাথে এখনো কিন্তু আসেনি। যতক্ষণ পর্যন্ত সরকারের যোজনার সাথে কোনো কিছু প্যাচিং না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই চেষ্টা হাত ধরবো। তার মূল কারণ, ধরুন আমি একটু করতে গেলাম, ফান্ডিংটা করতে গেছি, অর্থ করতে গেছি, আমি সরকারকে চাইতে পারবো। আমার মনে হলো যে ঠিক আছে, জেলা প্রতি যদি আমরা একটা করেও করি, এটা প্রসেসিং হিসেবেও যদি রাখি, যে প্রসেসিং পাইলট হিসেবে রাখি, যে আমরা 1 বিঘে করে পুকুর আমরা কোনো চাষির মাধ্যম দিয়ে তার সঙ্গে এমইউ করে হোক, বা আমরা নিজস্ব করলাম, তো সেটা করতে গেলে তার যে ফান্ডিং, যে অর্থ সেটা কে দেবে, সেটা সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলে ওন ফান্ড দিয়ে করা যাবে না। যারা এটা করছে, আপনারা যেটা করছে দেবেন, সেটা দে আর অল ওন ফান্ডিং, ওন ফান্ডিং দ্বারা করছে। আমাদের যোজনা হচ্ছে সেটাই, যেখানে সরকারের সাপোর্ট থাকে। সাপোর্ট ছাড়া চলাটা কিন্তু টাফ আছে। যতক্ষণ না কেউ স্বাবলম্বী হচ্ছে, ততক্ষণ তাকে বিভিন্ন সিস্টেম সাপোর্টিং নিয়ে চলতে। যেমন আমাদের অবশ্যই একটা সময় ছিল, বিভিন্নভাবে যখন আমরা সাপোর্ট পেয়ে একটা জায়গায় আসতে পেরেছি, তখন আমরা এইগুলোকে আরো বেশিভাবে করতে পেরেছি। এটা আমাদের মাথায় আছে, মাথায় নিতে না, কিন্তু এটা এক্ষুনি নয়। 2024-এর পরে আমরা একটা 25 থেকে এই যোজনার মধ্যে আসবো। আমরা আশা রাখি 6 মাসের মধ্যে কিছু না কিছু সরকারও এই সিস্টেমগুলোর মধ্যে ভাববে বলে মনে করছি। দাদা, কিছু ছোট ছোট গ্রাম আছে যেগুলো নদীর ধারে বা আশেপাশে অনেক জলাশয় আছে, তারা মূলত মাছ টাছ ধরেই আর কি তাদের জীবিকা নির্বাহ করে নাকি। তাদের জন্য স্পেশালি, তারা হয়তো আমাদের কলকাতা শহর থেকে অনেক দূরে বা অন্য কোনো সিটি থেকে অনেকটা দূরে তাদের অবস্থান, বাড়িতে গিয়ে তাদের সাথে কিছু কথাবার্তা, আপনাদের এই যে ব্যাপারটা সম্পূর্ণ রকমের বোঝানোর জন্য আপনারা কিছু কি করছেন? আমরা করছি, কিন্তু সেটা অনেক বড় মাপে নয়। তারপর আমরা আবার বলি, আমাদের কাজটা কিন্তু অ্যাওয়ারনেসের উপর, যে তার আছে বা তার নলেজ আছে। তো আমরা চাইবো অ্যাওয়ারনেস যেটা হচ্ছে সেটা একটা সিস্টেমের মধ্যে হচ্ছে। আমার দেখে কেউ আসবো, আমি এটা চাইবো। আমি কারো বাড়ি গিয়ে তাকে ইনসিস্ট করবো, সেটা আমার অন্য সিস্টেম। আমরা এখন এই সিস্টেম আসেনি বা প্যাচ আপ করি। আমাদের সিস্টেম হচ্ছে, আমরা একটা প্রজেক্ট বা একটা যোজনা এখানে চালাচ্ছি। আপনি নিশ্চয়ই কারোর মাধ্যমে শুনেছেন, আপনি আসুন,
আগে দেখুন, দেখে আপনার যদি ভালো লাগে আপনি আমাদের সাথে কোলাবোরেশন রাখুন, আপনাকে কিভাবে সহযোগিতা করে তখন আমরা দেখব। সেই জন্য আমরা ওই যোজনার সাথে এখনো পর্যন্ত আমরা রাখিনি। অ্যাওয়ারনেস তো এমনি আছে ফিশারির ওপর, যারা মাছের সঙ্গে যুক্ত আছে, ন্যাচারালি যাদের পুকুর নেই কিন্তু সে পরের পুকুরে জাল টানে বা কারো লিজ নিয়ে পুকুর নেই, তাদের নলেজ কিন্তু হিউজ আছে, এটা একদম অস্বীকার করার কিছু নয় কিন্তু, কারণ দে আর অল প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্কার, তাদের নলেজ পুকুরের মালিকের থেকে অনেক বেশি। আর যে পুকুরে আপনি আমাকে বলুন, যদি পুকুরের মালিক বোঝে যে এই পুকুরটা মাছ চাষ করলে আমার লাভ হবে, তাহলে পুকুর মালিককে পয়সা দিয়ে বিঘা প্রতি একটা পয়সা দিয়ে তাহলে সেই পুকুরটা আবার সেই চাষি চাষ করে প্রফিট করে কি করে বেরিয়ে যাচ্ছে। মানে এখানে একটা রুচির একটা ম্যাটার থাকে আর সিস্টেম একটা ম্যাটার থাকে। যখন কেউ দেখছে সব মালিকই 100% মালিকই যে পুকুর লিখে দিয়ে দিচ্ছে তাকে তো নয়, কিন্তু একটা খুব কম পার্সেন্টেজ মালিকই আজকে দিনে দাঁড়িয়ে 2024-এ আমরা মাঝামাঝি জুলাই ঢুকে গেছি। তো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বলুন, পশ্চিমবঙ্গটাকেই বলবো, তো আজকের দিন দাঁড়িয়ে আমার তো মনে হয় খুব বেশি 5% মালিক আছে পুকুরের যারা নিজেরা মাছ চাষ করে, 95% পুকুর কিন্তু যারা কিন্তু লিজ নিয়ে করে তারাই কিন্তু করে। এই যে আপনি এই কথাটা বললেন যে 95% যাদের নিজস্ব পুকুর আছে কিন্তু অন্য মানুষকে লিজ দিয়েছেন বা কেউ কেউ হয়তো বিক্রি করে দিয়েছেন, কি মনে হয় কোথাও একটা যে মাছ চাষের একটা শিক্ষা যে কিভাবে আমরা ছোট থেকে বড় করব, এটার কিছু একটা অভাব আছে যেটা আপনারা পূরণ করছেন? না, এটা দিকে আমাদের লক্ষ্য হচ্ছে অন্য, আমাদের লক্ষ্য হচ্ছে যে মাছ চাষটাকে শুধুমাত্র একটা ছোট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আরো বড় আকারে নিয়ে যাওয়া। যেমন কিরকম বলি, আপনারা জানেন বিভিন্ন জেলায় বিভিন্ন পঞ্চায়েত সমিতির আন্ডারে বহু পুকুর আছে, বহু আনলিমিটেড আছে, প্রত্যেক ব্লকের কথা বলছি পশ্চিমবঙ্গে। তা আপনারা বলুন, আপনারা একটা মিডিয়া লাইনে আছেন, মানে আপনাদের নলেজ যথেষ্ট আছে, তো আপনার কি মনে হয় যত পুকুর আছে কিছু কিছু পঞ্চায়েতের মধ্যে আছে, কিছু কিছু পঞ্চায়েত সমিতির মধ্যে আছে, কিছু কিছু জেলা পরিষদের মাধ্যমেও আছে, এরিয়াটা সেটা 1 বিঘেই হোক আর 10 বিঘাই হোক, তাহলে এই পুকুরগুলো কি সব মাছ চাষ হয় না? তাহলে সরকারের এত যোজনা আছে, সরকারের এত ক্যাম্পেইন আছে, এত ক্যাম্পেইন থাকা সত্ত্বেও কেন আজকের দিনেও কেউ লিজ নিয়ে হলো 100% পুকুরে মাছ চাষ করে না? তাহলে কোনো না কোনো ঘাটতি আছে। এত বড় ঘাটতি মেটানো আমাদের অপারেশন করে মেনে নেওয়াটা সম্ভব নয়। আমরা চেষ্টায় আছি বেশি থেকে বেশিতর পুকুরগুলো যাতে কেউ না কেউ পাক, পেয়ে মাছ চাষটা হোক, তাহলে মাছ চাষ হলে কিন্তু অর্থনৈতিক স্বাবলম্বী হবে। একটা যদি খুব এত দরিদ্র ফ্যামিলিতে উঠে আসা মানুষকে যদি 1.5 বিঘে যে পুকুর যে দিয়ে দেওয়া হয়, তার পাশাপাশি যদি কিছু কাজ করে, এই 1.5 বিঘে পুকুর থেকে যে প্রোডাকশনের প্রফিটটা আসবে, তাহলে ন্যাচারালি মাছ চাষে 2 পিস কিনে খেতেও পারবে। তার বাড়িতে আত্মীয় হলে সেখানে সে জাল দিয়ে ধরে সেটাও খেতে, অর্থাৎ তার ফিনান্সিয়াল সাপোর্ট হলো, তাকে পুকুরের মাছের কাল হলো, তার বাইরে কিনতে হলো না, অ্যান্ড তার পাশাপাশি কিন্তু স্বাবলম্বী হতে পারবে। কিন্তু সেক্ষেত্রেও আমাদের লক্ষ্য এটাই থাকবে। আমরাও চেষ্টা করছি বিভিন্নভাবে পঞ্চায়েত সমিতির সভাপতিদের সাথে কথাবার্তা বলে বা জেলা পরিষদের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে, যে যাতে করে পুকুরগুলো বেশি থেকে বেশিতর ডিস্ট্রিবিউশন হয়ে যায়। কারণ এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট কি, সরকারি পুকুর আর পাবলিক পুকুর তফাৎ ইউজ, কোন জায়গায় ইউজ তফাৎ আছে না? প্রথম হচ্ছে আপনি যদি সরকারের পুকুর নেন, তার যে রেট হয় সেই রেটটা কিন্তু অনেক কম হয় প্রাইভেট পুকুরের থেকে। তাহলে কোনো এটা কেন? তার একটাই কারণ, সরকার মানে সে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বসে আছে যাতে নিতে পারে। আর প্রাইভেট মানে আমি আপনি সবাই আমরা চেষ্টা করবো না 10,000 টাকা